এটা নিশ্চিত এই পুরো ঘটনা সাজানোর মাধ্যমে এবং ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করেছে এমন একটা তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সংসদ বসার সাথে সাথে হাদির ইনকিলাব মঞ্চ আবার রাস্তায় নেমে হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই বলে রাজপথ গরম করে তুলবেন এবং সেখানে গিয়ে তখন জামায়াত ইসলামী, ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি সব পক্ষ গিয়ে জড়ো হয়ে সরকারকে একটা বিপদের মুখে ফেলবে, একটা হুমকির মুখে ফেলবে, সংসদ অধিবেশনকে বাধাগ্রস্ত করার ব্যবস্থা করবে রাজপথে। এই সম্ভাবনাটা তারেক রহমান সরকার আপাতত বন্ধ করেছেন। বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণার একদিন বাদেই গুলিবিদ্ধ হয়েছিলেন স্বল্প পরিচিত তরুণ নেতা ওসমান হাদি অজ্ঞাতনামা শুটারদের হাতে। কিন্তু 24 ঘন্টা না যেতেই বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সহ ব্যক্তিবর্গ জানিয়ে দিয়েছিলেন কারা ওসমান হাদিকে গুলি করেছেন এবং সেই ব্যক্তিরা কিভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন। হাদিকে হত্যার পেছনে জড়িতরা যে কিছুতেই নির্বাচনটা হতে দিতে চাইছিলেন না সেটা একরকমের নিশ্চিতভাবে বোঝা যাচ্ছিল। এমনকি হাদির ভাই, যাকে পরে ইউনূস সরকার যুক্তরাজ্যের দূতাবাসে চাকরি দিয়ে পাঠিয়ে মুখ বন্ধ করেন, সেই হাদির ভাইকে বলতে শোনা যায় শাহবাগে দাঁড়িয়ে যে এই উপদেষ্টা এবং সরকারের সকলে জানেন, অন্তত একটা অংশ নিশ্চিতভাবে জানেন কারা হাদিকে হত্যা করেছেন এবং তারাই হাদির হত্যাকারীদের পালিয়ে যেতে সহায়তা করেছেন। কারণ তারাই প্রশ্ন তোলেন, না হলে হাদিকে গুলি করার পর 24 ঘন্টারও কম সময়ের মধ্যে কি করেই বা সেই হত্যাকারীরা সীমান্ত পাড়ি দিলেন। আর আরেক দল প্রশ্ন তোলেন যে সেই হত্যাকারীরা কারা সেটা চিহ্নিত করে তারাই যে সীমান্ত পাড়ি দিয়ে কোথায় চলে গেছেন, এই পুরো পথটা কি করে যুক্তরাজ্যে বসে বাংলাদেশি বংশোদ্ভূত এক সাংবাদিকের কাছে খবর পৌঁছে যায়, যদি এই পুরো ব্যবস্থাপনাটা রাষ্ট্রীয় কোনো গোয়েন্দা সংস্থা কিংবা কোনো সংগঠিত চক্রের মাধ্যমে সংগঠিত হয়ে না থাকে। এই সব মিলিয়ে হাদি হত্যাকাণ্ড নিশ্চিতভাবে বাংলাদেশের আলোচিততম এক হত্যাকাণ্ডের ঘটনা। সেই হাদির হত্যাকারীরা নাকি এখন পশ্চিমবঙ্গে ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে শনিবার রাতে তারা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে বনগা সীমান্ত থেকে হাদির 2 হত্যাকারী ফয়সাল করিম এবং তার সহকারী আলমগীর, এদের দুজনকে গ্রেফতার করে ফেলেছে। মানে ভারতে হাদির হত্যাকারীরা গ্রেফতার হবেন এতে বিস্ময়ের কিছু নাই, কারণ বাংলাদেশে যে কোনো অপরাধের পরেই খুব স্বাভাবিকভাবে সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে চলে যান অপরাধীরা। তো সেই অবস্থায় হাদির হত্যাকারীদের সেখানে গ্রেফতার হওয়ার বিষয়টি বিস্ময়কর নয়, কিন্তু পুরোটাই একটা সাজানো নাটক কিনা সে প্রশ্ন করবার যথেষ্ট কারণ আছে। এ কারণে যে এই খবরটা প্রথম বেরিয়ে আসে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের এক বিবৃতির বরাতে ভারতের বার্তা সংস্থা ANI এই খবর দেয়। ANI ওই খবর দেওয়ার পর একেবারে দাবানলের মতো বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যমে সে খবর প্রকাশিত হতে থাকে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ যে বিবৃতি দিয়েছে বলে বলা হয় সেটা দেখা যায় একটা সাদা কাগজের মধ্যে দেওয়া বিবৃতি। তাতে না পশ্চিমবঙ্গ পুলিশের কারো স্বাক্ষর আছে, না সেটা পশ্চিমবঙ্গ পুলিশের কোনো অফিসিয়াল লেটার হেডে দেওয়া। মানে সেটা তো একটা সন্দেহের উদ্রেক করেই, তার চেয়েও বেশি সন্দেহের উদ্রেক করে যে একই তথ্য প্রত্যেকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে থাকে। কেউ বলেন না যে তারা সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কোনো কথা বলতে পেরেছেন বা পশ্চিমবঙ্গ পুলিশের সাথে এই তথ্য যাচাই করে নিতে পেরেছেন যে সত্যি তারা গ্রেফতার করেছেন কিনা। সাদা কাগজে যে বিবৃতি বেরিয়ে এসেছে সেটার আরো বিস্ময়কর ব্যাপার হচ্ছে সেখানে সরাসরি বলা হয় এই ফয়সাল করিম এবং আলমগীর হোসেন, যে দুজনকে নাকি পুলিশ গ্রেফতার করেছে, তারা নাকি পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গড়গড় করে বলে দিয়েছেন তারাই ওসমান হাদিকে গুলি করে ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে এসে ভারতে ঢুকে পড়েছিলেন। মানে এমন স্বীকারোক্তি, এরকম 2 দুর্ধর্ষ খুনি যারা কিনা বাংলাদেশের এই সাম্প্রতিক কালের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডটি ঘটিয়ে দেশ পাড়ি দিয়েছেন, তারা ধরা পড়া মাত্র গড়গড় করে স্বীকার করে নিলেন, সেটা খুবই বিস্ময়কর এবং সন্দেহজনক নিশ্চিতভাবেই।
আরো ইন্টারেস্টিং কৌতূহলোদ্দীপক বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের বিবৃতির বরাতে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হওয়ার পরপরই বাংলাদেশের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR তারা জানায় যে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার 2 প্রধান আসামিকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করতে পেরেছে। মানে এই যে ISPR প্রকাশ্যে জানিয়ে দিল যে সেনা গোয়েন্দা সংস্থা মানে DGFI তথ্য সরবরাহ করেছে পশ্চিমবঙ্গ পুলিশকে, এবং এভাবে মানে পশ্চিমবঙ্গ পুলিশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পুলিশকে কিছু জানানোর আগেই, বাংলাদেশের সরকার এ তথ্য জেনেছে কিনা তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর আগেই এই যে সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR ঘোষণা দিয়ে জানালো যে DGFI ছিল এই গ্রেফতারের সাফল্যের পিছনে, সেটাও একেবারে নজিরবিহীন বলতেই হবে। কারণ দেখেন, এই DGFI কেই কিন্তু সন্দেহ করা হচ্ছিল ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটিয়ে তার ঘাতকদেরকে সীমান্ত পার করে দেওয়ার পেছনে। এখন DGFI যে নতুন নেতৃত্ব এনেছেন তারেক রহমান সরকার গঠনের পরপরই তিনি সেনাবাহিনীতে যে বড় ধরনের রদবদলগুলো এনেছেন তার মধ্যে একটা খুবই তাৎপর্যপূর্ণ রদবদল হচ্ছে তিনি ইউনূস সরকারের আমলের DGFI প্রধানকে শুধু যে সরিয়ে দিয়ে অন্য একজনকে DGFI প্রধান করেছেন তাই নয়, ইউনূস আমলের DGFI প্রধানকে তিনি আসলে সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়েছেন। সেনাবাহিনী থেকে সরিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে দিয়েছেন, যেটা সুস্পষ্ট ইঙ্গিত যে এই DGFI প্রধান যিনি ইউনূস আমলে কাজ করছিলেন তাকে তারেক রহমান বিশ্বাস করেন না, এবং তিনি ওই ব্যক্তিকে এমনকি সেনাবাহিনীর কোনো নেতৃত্বস্থানীয় পদে দেখতে চান না। DGFI নতুন নেতৃত্বে তারেক রহমানের আমলে এসে গঠিত হওয়ার পরপরই তারা তাই তাদের কৃতিত্ব দেখাতে এতটাই অধীর হয়ে উঠল যে তারা সাথে সাথে জানান দিল যে তারাই ওসমান হাদি হত্যাকারীদের গ্রেফতারে সকল তথ্য সরবরাহ করেছে। দেখ, এবং এই ISPR যে বিবৃতি দিয়েছে সেখানে তারা আরো জানায় যে DGFI এর এক শীর্ষ কর্মকর্তা সম্প্রতি ভারত সফরে যান, এরপর সেখান থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতীয় কর্তৃপক্ষ আরো কঠোর অবস্থান নিয়েছে। আর ওইদিকে পশ্চিমবঙ্গের পত্রিকাগুলোও লিখছে, এই সময়ে দেখছিলাম যে সীমান্ত গোয়েন্দা তৎপরতা জোরদার করার মাধ্যমে এই গ্রেফতার অনুষ্ঠিত হয়েছে, এবং অনেক পত্রিকা আবার লিখছে আসলে গ্রেফতার হয়ে গেছে এই ফয়সাল করিম আর আলমগীর হোসেন সেই 29শে ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা। এতদিন তারা পশ্চিমবঙ্গ পুলিশের হেফাজতেই ছিল, এখন ভারত এই বার্তাটা পরিষ্কার করে দিতে চাইছে ইউনূস সরকারের কোনো পক্ষের হাতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা গোয়েন্দা সংস্থা কারো তত্ত্বাবধানে তারা এই বন্দীদের ছাড়তে বা তথ্য বিনিময়ে রাজি ছিল না। কারণ যেসব তথ্য এই ফয়সাল করিম বা আলমগীর হোসেনের কাছ থেকে বেরিয়ে এসেছে সেসব তথ্য ইউনূস আমলে অপব্যবহার হতে পারে কিংবা সেসব সত্য ধামাচাপা পড়ে যেতে পারে, এই বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে তীব্র। সে কারণেই যখন তারেক রহমান সরকার এসেছে এবং দুই সরকারই চাইছে আন্তঃসীমান্ত যোগাযোগ বৃদ্ধি পাক, যেটা বছরের পর বছর ধরে চলেছে, দুই দেশেরই অপরাধীদেরকে গ্রেফতার, আটক এবং বিভিন্ন ঘটনার তদন্ত করতে, সেই বিষয়টি আবারও তৎপর হোক, চালু হোক, এবং ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে যে একটা বিশ্বাস এবং কার্যকারী সম্পর্ক তৈরি হয়েছে সেটা প্রমাণেই এখন কিনা বলা হচ্ছে যে ফয়সাল করিম আর আলমগীর হোসেন ধরা পড়েছে। আর বাংলাদেশ পুলিশ রোববার রাত পর্যন্ত বলেছে তাদেরকে কেউ আনুষ্ঠানিকভাবে কিচ্ছু জানায়নি, পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিংবা সরকারের কর্তা ব্যক্তিদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জানলেই তারা প্রতিক্রিয়া জানাবে। কিন্তু সোমবারে এসে সেনা গোয়েন্দা সংস্থা রোববারেই এই গ্রেফতারের কৃতিত্ব দাবি করে ফেলার পর সোমবার এসে পুলিশ বাহিনী বলছে সংবাদ মাধ্যমের সামনে হাজির হয়ে দ্রুততম সময়ে হাদির হত্যার সঙ্গে জড়িত ওই দুই ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার কাজ তারা শুরু করে দিয়েছে এবং সেই ব্যবস্থা নেওয়া হবে।
আসলে দ্রুততম সময়ে আনা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। আইন বলে এবং অভিজ্ঞতা বলে যে এখন অনুপ্রবেশের মামলা হবে, ওখানে তদন্ত হবে। পশ্চিমবঙ্গ পুলিশের সাদা কাগজের যে বিবৃতি বেরিয়েছে সেখান থেকেই জানা গিয়েছে যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, 14 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং সেই 14 দিনের রিমান্ডও আদালত মঞ্জুর করেছে। এবং সেখানেও অভিযোগ হিসেবে লেখা হয়েছিল যে এই ব্যক্তিরা ওই সীমান্তের ওই পারে বাংলাদেশে চাঁদাবাজি হত্যার মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িত। এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তার ভারতে তাকে ধরার পর যে ঘটনা ঘটেছিল তাতেও আমরা জানি শুধুমাত্র অনুপ্রবেশের মামলাটাই তখন মীমাংসা হতে বছরের পর বছর কেটে গেছে। কাজেই ফয়সাল করিম আর আলমগীর হোসেনকে এখনই বাংলাদেশের হাতে হস্তান্তর করা হবে তা নিশ্চিত না হলেও এটা নিশ্চিত এই পুরো ঘটনা সাজানোর মাধ্যমে এবং ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করেছে এমন একটা তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সংসদ বসার সাথে সাথে হাদির ইনকিলাব মঞ্চ আবার রাস্তায় নেমে হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই বলে রাজপথ গরম করে তুলবেন। এবং সেখানে গিয়ে তখন জামায়াত ইসলামী, ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি সব পক্ষ গিয়ে জড়ো হয়ে সরকারকে একটা বিপদের মুখে ফেলবে, একটা হুমকির মুখে ফেলবে, সংসদ অধিবেশনকে বাধাগ্রস্ত করার ব্যবস্থা করবে রাজপথে। এই সম্ভাবনাটা তারেক রহমান সরকার আপাতত বন্ধ করেছেন। আরো যেটা বোঝা যাচ্ছে, তারেক রহমান সরকারের আমলে এসে ভারত সরকার এমন দুজন অপরাধী তাদের হাতে আছে এবং তারা জিজ্ঞাসাবাদ করছেন, এখন রিমান্ডে নিয়েছেন, আরো তথ্য বের করে আনবেন। সেসব তথ্য বিনিময়ে ডিজিএফআই, বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা, ভারতের পুলিশ তারা একত্রে কাজ করছে। এসব তথ্য জনপরিসরে দিয়ে এটা নিশ্চিত করা হয়েছে যে হাদি হত্যার পেছনে যদি ইউনূস সরকারের উপদেষ্টারা কেউ জড়িত থাকেন, তৎকালীন সেনা গোয়েন্দা সংস্থার কেউ জড়িত থাকেন, মানে যেসব পক্ষ জড়িত থেকে নির্বাচনটা পিছিয়ে দিয়ে বিএনপিকে বিপদগ্রস্ত করতে চাইছিলেন কিংবা তাদের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছিলেন, সেই পক্ষগুলোকে বিপদে ফেলার নানা রকম তথ্য এখন থেকে বিএনপি সরকারের হাতে থাকবে। আবিদা ইসলামকে তার মানে তখন কি খলিলুর রহমান, ডক্টর ইউনূস কিংবা ঢাকা থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কি সংকেত দিয়েছিলেন? তারেক রহমানের সঙ্গে যদি জুন মাসেই ইউনূস সাহেবের এই কথাবার্তা হয়ে গিয়ে থাকে যে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে, সকল সংকেত সকল বিদেশি পক্ষের তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার পক্ষে, তাহলে তারেক রহমান তো প্রত্যাশা করতেই পারেন যে এসব তরফে আবিদা ইসলামের কাছে সে সংকেত পৌঁছবে যে তার পাসপোর্টটি হয়ে যাওয়া প্রয়োজন। নজিরবিহীন অপমানে তারেক রহমান সরকার লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে। রাষ্ট্রদূতকে সরকার প্রত্যাহার করবে এবং তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হবে তার যে দেশে তিনি দায়িত্ব পালন করছিলেন সে দেশ ছেড়ে। তাতে বিস্মিত হবার কিছু নেই। এরকম ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে, রাষ্ট্রদূতদের চাকরিতে, বিভিন্ন দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে ঘটেই থাকে। কিন্তু যে নজিরবিহীন ঘটনাটি ঘটানো হলো তারেক রহমান সরকারের পক্ষ থেকে, সেটি হচ্ছে তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন, লন্ডনে তার এক রকমের ডানহাত হিসেবে পরিচিত হুমায়ুন কবির, তিনি কিনা পরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে পরিচিত হয়েছিলেন, দেশে ফিরেই তারেক রহমানের ডানহাত হওয়ার সুবাদেই সরাসরি বিএনপির যুগ্ম মহাসচিব হয়েছিলেন। আর এখন যিনি কিনা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, সেই হুমায়ুন কবির লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দাঁড়িয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে পাশে রেখে সংবাদ মাধ্যম এবং কমিউনিটির নেতৃবৃন্দের সামনে রীতিমতো এভাবে বলেছেন যে একটা সুখবর আছে, লন্ডনের রাষ্ট্রদূত আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট, মানে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার পদ থেকে। তিনি সবকিছুতে আওয়ামীকরণ করছিলেন এবং এই আওয়ামীকরণের দায়ে এবং পুরো কমিউনিটিকে ডিভাইড করার, বিভক্ত করছিলেন, কমিউনিটির কোনো কল্যাণ দেখছিলেন না, সে কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে
সরকারের একজন কর্তা ব্যক্তি, সরকারের প্রতিমন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত তারেক রহমানের এই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যেভাবে প্রকাশ্যে একজন রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ তিনি আওয়ামীকরণ করছিলেন, এভাবে তাচ্ছিল্যের সুরে কথা বলেছেন। আর তার সেই বক্তব্য শুনে হুমায়ুন কবির নিজে সিলেটি এবং যেই কমিউনিটির নেতৃবৃন্দ তাকে আনতে গিয়েছিলেন ধারণা করা হয় তারাও হয়তো তারই কমিউনিটির অন্তর্ভুক্ত, তারা আবার মানে উৎসাহে উল্লাসে হাততালি দিয়েছেন, হর্ষধ্বনি করেছেন, সেটা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এহেন প্রক্রিয়ায় যে একজন সরকারের কূটনীতিককে, সিনিয়র কূটনীতিককে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো, আর তিনি আওয়ামীকরণের দায়ে দোষী হলেন বটে, কিন্তু এই আবিদা ইসলামকে কিন্তু লন্ডনের রাষ্ট্রদূত শেখ হাসিনা সরকার নিয়োগ করে যায় নাই। লন্ডনের রাষ্ট্রদূত পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত কূটনৈতিক দিক দিয়ে এবং কমিউনিটির যে অবস্থান যুক্তরাজ্যে সেদিক থেকেও, এবং লন্ডনের দূতাবাসে সাধারণভাবেই সরকার তাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং দক্ষ ব্যক্তিদের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেন। ইউনূস সরকার এসে এই আবিদা ইসলামকে লন্ডনে যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দান করেছিলেন এবং এর আগে এই সিনিয়র কূটনীতিক তিনি মেক্সিকোতে, দক্ষিণ কোরিয়ায় শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এমন একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে এভাবে যে জনসমক্ষে একরকম অপমান সূচক মন্তব্য করে সরকারের আরেক কর্তা ব্যক্তি সরিয়ে দেওয়ার প্রয়োজন অনুভব করলেন, এতে বুঝতে একদম অসুবিধা হয় না যে এই ক্ষোভ এক রকমের ব্যক্তিগত ক্ষোভ, এই ক্ষোভ এক রকমের একেবারে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিটির ক্ষোভ, যেটি কিনা প্রকাশ্যে প্রকাশ করে এই রাষ্ট্রদূতকে অপমান করাটা বিএনপি সরকার, তারেক রহমান সরকার আসলে তারেক রহমান প্রয়োজনীয় মনে করেছেন বলে ধারণা করা যাচ্ছে। তারেক রহমান লন্ডনে দীর্ঘ সময় তো ছিলেনই, এই আবিদা ইসলামের সময়টাই হচ্ছে সেই সময় যখন তারেক রহমান শেখ হাসিনা সরকারের পতনের পর যে কোনো সময় বাংলাদেশে ফিরে আসবেন এই আলোচনা তুঙ্গে উঠেছিল। এবং মনে করে দেখেন তারেক রহমানের পাসপোর্ট আছে কিনা, তারেক রহমান কি স্ট্যাটাসে বাংলাদেশে আসবেন, তারেক রহমান কি স্ট্যাটাসে যুক্তরাজ্যে আসছেন, এসব নিয়ে আলোচনা কিন্তু সব সময় চলেছে। এমনকি নির্বাচনের আগের দিন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতারা প্রশ্ন তুলেছেন যে ট্রাভেল পাস নিয়ে তো তারেক রহমান দেশে ফিরেছিলেন, তার আদৌ বাংলাদেশের নাগরিকত্ব আছে কিনা, জাতীয়তা আছে কিনা, পাসপোর্ট আছে কিনা। তারেক রহমান কিন্তু কোনো পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফিরতে পারেন নাই। তারেক রহমান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামের উপর যে এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছেন যে তাকে এভাবে অপমান করে তাড়িয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলেন তার পদ থেকে, সেটা কি এই কারণে যে তারেক রহমান আসলে এই আবিদা ইসলামের কাছে যেই খাতির, যেই সম্মান প্রত্যাশা করেছিলেন দেশের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে 5ই আগস্টের পর থেকে সেটা তিনি পান নাই? সেই দূতাবাস, যে দূতাবাসের নেতৃত্ব দিচ্ছিলেন আবিদা ইসলাম, তারা আসলে যথাযথ সহায়তা করে নাই তারেক রহমান এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে। সে কারণেই কি এই ক্ষোভ? কারণ এই হুমায়ুন কবির সাহেবকে আমরা কিন্তু প্রথম চিনলাম, মনে থাকবে আপনাদের, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস 2025-এর জুনে লন্ডন সফরে গেলেন, বিরাট বহর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন এখন যিনি খলিলুর রহমান। তখন বিএনপি খলিলুর রহমানের পদত্যাগ চাইছে, বলছে বিদেশি নাগরিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চায় তারা। আর এই খলিলুর রহমান তখন উল্টো সংবাদ মাধ্যমকে ডেকে বলে বসলেন যে তাকে বিদেশি নাগরিক বললে তিনিও তারেক রহমানকে বিদেশি বলতে পারেন, কারণ তিনি যেমন দীর্ঘ সময় বিদেশে ছিলেন তারেক রহমানও দীর্ঘ সময় বিদেশে আছেন। তখন আরো তেলে বেগুনে জ্বলে উঠে বিএনপি একেবারে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিতে দাবি জানালো। এর মধ্যেই ডক্টর ইউনূস লন্ডন রওনা হলেন এবং লন্ডনে গিয়ে তিনি তারেক রহমানের সঙ্গে দেখা করবেন। তিনি নিয়ে গেলেন এই খলিলুর রহমানকে সঙ্গে করে। আর সেখানে যখন ডক্টর ইউনূস পৌঁছলেন তখন কিন্তু হাই কমিশনার হিসেবে আবিদা ইসলামই তাকে বিমানবন্দর থেকে স্বাগত জানিয়েছিলেন। এরপর সেখানে যখন বৈঠক অনুষ্ঠিত হলো ইউনূস সাহেব এবং তারেক রহমানের মধ্যে, তখন ডক্টর ইউনূস যেমন পাশে রাখলেন
খলিলুর রহমানকে, তেমনি তারেক রহমান সেই বৈঠকে নিয়ে গিয়েছিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লন্ডন প্রবাসী হুমায়ুন কবিরকে, আর ঢাকা থেকে গিয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। কাজে এই হুমায়ুন কবির ততটাই ঘনিষ্ঠ তারেক রহমানের যে লন্ডনে যখন প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে গেলেন, তখন তিনি কিন্তু সেই বৈঠকে এই হুমায়ুন কবিরকে পাশে করে নিয়ে হাজির হয়েছিলেন। আর আবিদা ইসলামকে, তার মানে তখন কি খলিলুর রহমান, ডক্টর ইউনূস কিংবা ঢাকা থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কি সংকেত দিয়েছিলেন? তারেক রহমানের সঙ্গে যদি জুন মাসেই ইউনূস সাহেবের এই কথাবার্তা হয়ে গিয়ে থাকে যে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, নির্বাচনটা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে, সকল সংকেত সকল বিদেশি পক্ষের তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার পক্ষে, তাহলে তারেক রহমান তো প্রত্যাশা করতেই পারেন যে এসব তরফে আবিদা ইসলামের কাছে সে সংকেত পৌঁছবে যে তার পাসপোর্টটি হয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু দেখেন 2018 সালে বাংলাদেশের পাসপোর্ট জমা দিয়ে তারেক রহমান যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন যুক্তরাজ্যে, সে খবর তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিবিসি বাংলাকে দিয়েছিলেন। এখন সেই রাজনৈতিক আশ্রয়ের স্ট্যাটাসটা কি, এ বিষয়ে এরপর মাসের পর মাস আলোচনা চলল বটে, কিন্তু যেই ব্যক্তি বাংলাদেশে ফেরা মাত্র নির্বাচনে জিতে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন সে বিষয়ে একরকমের নিশ্চিত সকল সংকেত, সেই ব্যক্তিটি পাসপোর্ট নিয়ে কিন্তু বাংলাদেশে ফিরতে পারলেন না। কি কাগজের অভাবে তাকে পাসপোর্ট দেওয়া গেল না সেটা যেমন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কখনো পরিষ্কার করেন নাই। তিনি বারবারই বলেছেন ট্রাভেল ডকুমেন্টের আবেদন করলে 2 দিনের মধ্যে ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার ব্যবস্থা হবে। এই প্রতিবন্ধকতা কি সত্যিকার অর্থে লন্ডনে বাংলাদেশ দূতাবাস, কনসুলার সার্ভিস এই আবিদা ইসলামের নেতৃত্বেই তৈরি করছিল? এবং সে কারণে তারেক রহমান আর হুমায়ুন কবির এতটা ক্ষুব্ধ এই আবিদা ইসলামের ওপর যে তারা বিমানবন্দরে দাঁড়িয়ে নজিরবিহীন অপমানে ঘোষণা দেওয়া প্রয়োজন বোধ করছেন যে আওয়ামীকরণ করেছেন এই ইউনূস সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং শি হ্যাজ বিন রিমুভড। তারেক রহমানের সঙ্গে লন্ডনে তখন দূতাবাসের আসলে কি ঘটনা ঘটেছিল? লন্ডনের দূতাবাসের রাষ্ট্রদূত আবিদা ইসলাম তারেক রহমানের সঙ্গে যে বৈরী আচরণ করেছেন, যে কারণে এই বর্তমান প্রধানমন্ত্রী এতটা ক্ষুব্ধ হয়ে উঠেছেন এবং তার একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ সহচর হুমায়ুন কবির এতটা ক্ষুব্ধ আবিদা ইসলামের ওপর, তার কারণ কি হতে পারে? পাসপোর্ট আর ট্রাভেল পাস জটিলতায় তারেক রহমানের আশাটাকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা ছাড়া। কারণ তারেক রহমানের বিড়ালটির পর্যন্ত ভিসা হয়েছে, সে খবর আসছিল সংবাদ মাধ্যমে যে বিড়াল জেবু তাকে বাংলাদেশের ভিসা দেওয়া হয়েছে। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়েদা রহমান শাশুড়ির সঙ্গে খালেদা জিয়া যখন 2025-এর শুরুতে ছেলের কাছে চিকিৎসার জন্য গিয়েছিলেন, তখন মে মাসে শাশুড়ির সঙ্গে তিনি ফিরে এসেছিলেন। জুবায়েদা রহমানের হাতে কি পাসপোর্ট আমরা এখনো জানি না, বাংলাদেশি পাসপোর্ট নাকি ব্রিটিশ পাসপোর্ট। ধারণা করা যায় 17 বছর ধরে যুক্তরাজ্যে থাকার পর নিশ্চয়ই তার কাছে ব্রিটিশ পাসপোর্ট, তার মানে তার কোনো ভিসা জটিলতা ছিল না। জাইমা রহমান তারেক রহমানের কন্যা, তিনি কি ভিসায় এলেন? তাদের পাসপোর্টটি কি তার মানে শেখ হাসিনা সরকারের সময় নবায়ন হচ্ছিল যদি তাদের বাংলাদেশ পাসপোর্ট হয়? এবং যদি তাদের ক্ষেত্রেও নবায়নের জটিলতা ঘটে থাকে শেখ হাসিনা সরকারের সময়, তাহলে তাদের ব্রিটিশ পাসপোর্ট, তাদেরকেও কনসুলার সার্ভিস নিতে হয়েছে বাংলাদেশে আসার ভিসা পাওয়ার জন্য। সেসব ক্ষেত্রে আবিদা ইসলাম কোনো জটিলতা সৃষ্টি করেছিলেন? তারেক রহমান যে পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ফিরতে পারলেন না, এখনো তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার পাসপোর্ট আছে কিনা এ নিয়ে যে কোনো সময় যে কোনো ফোরামে তরুণ নেতারা প্রশ্ন তুলছেন। কারণ তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন, ফিরে নির্বাচন কমিশন অফিসে গিয়ে ভোটার তালিকায় নাম ঢুকিয়েছেন, জাতীয় পরিচয়পত্র করেছেন, সেগুলো সংবাদ শিরোনাম হয়েছে এবং সেসব কাজের নথিপত্র দলিলপত্র আছে। কিন্তু ট্রাভেল পাস নিয়ে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিরলেন, তার এখন বর্তমানে নাগরিকত্বের স্ট্যাটাসটা কি? তিনি কি একক নাগরিকত্ব, মানে শুধুমাত্র বাংলাদেশের নাগরিকত্বই তার আছে, নাকি তার দ্বৈত নাগরিকত্ব ছিল? তাহলে সেই ব্রিটিশ নাগরিকত্ব কি তিনি ত্যাগ করে এসেছেন? সেই ত্যাগ করার ডকুমেন্ট দলিলপত্র কি বাংলাদেশের দূতাবাসের কাছে জমা পড়েছিল এই ট্রাভেল পাসের অনুমোদন দেওয়ার আগে? মানে
আবিদা ইসলাম কিংবা আবিদা ইসলামের দূতাবাসের কনসুলার সার্ভিস কি তারেক রহমানকে এই সব প্রশ্ন করে কিংবা এসব দলিলপত্র চেয়ে এতটাই বিব্রত করেছে যে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে প্রকাশ্য অপমানে বাংলাদেশের একজন সিনিয়র ডিপ্লোম্যাটকে তার কাছ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন? তারেক রহমান সরকার এ দফায় অবশ্য শুধুমাত্র যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত আবিদা ইসলামকে প্রত্যাহার করেছেন তাই নয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন দিয়ে এর পাশাপাশি ইউনূস সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া আরো 4 জন রাষ্ট্রদূতকে পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, মালদ্বীপ থেকে প্রত্যাহার করে নিয়েছে। তবে এই প্রত্যাহারগুলোর সবগুলোই শুধুমাত্র পররাষ্ট্র